হ্যাঁ, লেবার দিয়ে একদম ইনার আরে চলে যায়, এটা হলো ফিজিওলজি। এর চেয়ে বেশি তোমাদের জানা দরকার। একটা হলো ট্রমাটিক ডিজিজ, যেটা আমরা বেশি পাই। আমি একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলতেছি, যেগুলো এই পরীক্ষায় আসবে এবং তোমার রিটেনে, ভাইভাতে এবং হসপিতে যাও, টেবিলে সবখানে এগুলোই থাকবে, একদম এগুলোই কিন্তু ধরা হবে। আমি যদি পরীক্ষায় থাকি আসতে বলতে পারি হেমাটোমা অফ ওরিস। হেমাটোমা ওরিস এটা হলো কালেকশন অফ ব্লাড ইন বিটুইন দ্য কার্টিলেজ পেরিকন্ডিয়াম দ্য অরিকল। বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় স্পন্টানাস হয়, অনেক সময় ইনজুরির কারণে হয়। ঠিক আছে, এটা যদি প্রম্পট ট্রিটমেন্ট না Recording in করি, progress. ডিফর্মিটি হবে, কলিফোলার ডিফর্মিটি হবে। আর এটা থেকে পেরিকন্ডাইটিস হতে পারে। পেরিকন্ডাইটিস হলে তো যা হয় কমপ্লিকেশন জানোই। ট্রিটমেন্ট কি? রিপিটেড অ্যাসপিরেশন করা যায়। আর পেরিকন্ডাইটিস যদি ডেভেলপ করে সেক্ষেত্রে ইনসিশন দিতে হবে। আর এটাকে রিপিটেড অ্যাসপিরেশন করে প্রেসার দিতে হবে, প্রেসার ব্যান্ডেজ দিয়ে রাখতে হবে, নাহলে আবার কালেকশন হবে। এই গেল এটা ট্রিটমেন্ট, এটা হলো হেমাটোমা ওরিস। এরপর আসো পেরিকন্ডাইটিস, খুব বাজে একটা ডিজিজ। ইনফ্লামেশন অফ দ্য পেরিকন্ড্রিয়াম অফ দ্য পিনা। তোমরা সবাই জানো যে কার্টিলেজের কোনো নিজস্ব ব্লাড সাপ্লাই নাই, দ্যাটস ওয়াই ইট ইজ ডেঞ্জারাস। তো এনি ডিজিজ পেরিকন্ড্রিয়াম ড্যামেজ টু দ্য আন্ডারলাইং cartilage, resulting in necrosis of the cartilage and there is structural deformity of the pinna. কেন হয়? ওই যে বললাম আগে, ট্রমা থেকে হতে পারে, কালেকশন অফ ব্লাড থেকে হতে পারে, স্পন্টানাস রিজাল্টিং ইন ইনফেকশন, ইনফ্লামেশন দিতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের পিনার ডিজিজ। এখন আসো এজ এ হোল, what is external inflammation of the external auditory canal, হলো ইনফেক্টিভ এবং একটা রিঅ্যাক্টিভ। তোমরা শুনতে পাচ্ছ? রিঅ্যাক্টিভ তোমরা কিন্তু নোট করো, আমি যেগুলো বলতেছি এগুলোই কিন্তু তোমার ধরতে থাকবে, ডিটেনে থাকবে। কি কি দেওয়া হয় আমাদের, এটা ভাগ করবা ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল এবং ভাইরাল। আচ্ছা, ব্যাকটেরিয়া আসো, গ্রুপ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেগুলো হয় সেগুলো হলো, এটা হলো লোকালাইজড অটাইটিস এক্সটার্নাল, যেটা একটা জায়গা জুড়ে থাকবে, সম্পূর্ণ ক্যানালে ছড়াবে না। হ্যাঁ, যেমন ফ্রাঙ্কেলটা কি? স্টাফিলোকোকাল ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকলস, দ্য আউটার থার্ড অফ দ্য কি এক্সট্রাঅর্ডিনারি ক্যানালটা কি? কার্টিলেজিনাস। এই কার্টিলেজিনাস পার্টে কি থাকে? হেয়ার ফলিকল থাকে। এই হেয়ার ফলিকল থেকে যে স্টাফিলোকোকাল ইনফেকশন হয় সেটাকে আমরা ফারাঙ্কেল বলি। আচ্ছা, এই ফারাঙ্কেলটা কি ধরনের সিমটম দিবে? সিভিয়ার পেইন হয়, ঠিক আছে, ব্লকেজ হয়ে যাবে, ইয়ার ক্যানেলটা ব্লক হয়ে যাবে, ডেফনেস হতে পারে, ঠিক আছে, যার জন্য সাউন্ড যেতে পারে না, সেজন্য তার কন্ডাক্টিভ ডেফনেস হতে পারে, রিংই হতে পারে ইয়ারে। তারপরে তোমার ডিসচার্জ হতে পারে কান থেকে। পরীক্ষা করলে আমরা কি পাবো? একটা বয়েল পাবো, ঠিক আছে, 5 পয়েন্টও পাক পেতে পারি। আর পেশেন্ট বিনা ধরলে পেশেন্ট বলবে যে ব্যথা, খুব ব্যথা, দ্যাটস কল্ড টেন্ডারনেস থাকবে, ঠিক আছে। পেশেন্ট কারা? মেইনলি ইয়াং অ্যাডাল্ট বেশি হয় এবং অ্যাডাল্টদের বেশি, যাদের বয়স্ক লোক, যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড এবং ডায়াবেটিক পেশেন্টদের এটা বেশি হয়। whenever we find it, we search about diabetes of the patient, you must question about history of diabetes mellitus. এখন আসো ট্রিটমেন্ট। আর্লি স্টেজে আমরা ভালো অ্যান্টিবায়োটিক দেবো, পেইন কিলার দেবো, অ্যান্টিহিস্টামিন দেবো। আর যদি পাস ফর্মেশন হয়ে যায় সেক্ষেত্রে কেউ ড্রেন করে, অথবা অনেকে ড্রেন করে না, as because it is very painful area। এখানে লোকাল আমরা কিছু ট্রিটমেন্ট দেয়, হাইগ্রোস্কোপিক এলিমেন্ট কিছু আছে, যেমন গ্লিসারিন যদি আমরা এর উপরে দিতে পারি, সেটা পাসটাকে শুষে নেয়, ইডেমা কমায় দেয়, পেশেন্ট রিলিফ পায়, ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক সোললি ফ্লুকোসাসিলিন দিতে হবে, as because it is the only drug for Staphylococcus। ভালো পেইনকিলার দিতে হবে। আর ওখানে আমরা লোকালি একটা কটন দিয়ে দেবো, ওই কটনের উপরে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক দিতে পারি, মিক্সড উইথ গ্লিসারিন। এটা এখন বাজারে পাওয়া যায় না, আগে পাওয়া যেত ঢাকা গ্লিসারিন। এটা ভার্ম্যান কোম্পানি আছে ঢাকা গুলিস্তানে, ওরা বানায় দেয়। এখানে অনেকে বিক্রি করতে পারে, অনেকে প্রেসক্রাইব করে এলিমেন্ট। গ্লিসারিন না হলে হাইগ্রোস্কোপিক এফেক্ট হবে না এবং পাসটা শুষে নেবেন, ঠিক আছে। এটা গেল
ডিফিউজ না লোকালাইজড, ওটাইটিস এক্সটার্না। এখন ডিফিউজ ওটাইটিস এক্সটার্না আছে, গোটা হোল এক্সটার্নাল ক্যানাল ইনক্লুডিং টিম্পানিক মেমব্রেন এমনকি পিনা পর্যন্ত তার ইনফরমেশন করতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু একই। ওখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড উইক দিতে পারি, সেটা হলো যে যেটা বললাম তুলোর উপরে আমরা এই অ্যান্টিবায়োটিক দেবো, লোকাল অ্যান্টিবায়োটিক, ভালো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, প্যারেন্টাল দিতে পারি অথবা মুখে দিতে পারি, ভালো পেন কিলার দিতে পারি, অ্যান্টিহিস্টামিন দিতে পারি। দিলে পরে 7 থেকে 10 দিনের মধ্যে পেশেন্ট ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে, এখন ওটাইটিস এক্সটার্না, যদিও এটা ম্যালিগনেন্ট কন্ডিশন, ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট ম্যালিগনেন্ট কন্ডিশন। যেহেতু এটা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয়, সেজন্য এটাকে ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না, এটা আরেকটা নাম নেক্রোটাইজিং ওটাইটিস এক্সটার্না। এটা হলো এটিওলজি হলো তোমার এটা ওল্ড এজে হবে, ইমিউনো কম্প্রোমাইজ ডায়াবেটিক পেশেন্ট, আর এটা একটা অর্গানিজম থাকে সুডোমোনাস অ্যারিজোনোসা। কি থাকবে, পাঁচটা তোমার গ্রিনিশ কালার থাকবে, এটা দেখেই বুঝতে পারবা যে হোল ক্যানাল ফিল্ড উইথ গ্রিনিশ পাস, ক্রাস্টিং থাকবে, আর ইটস ভেরি পেইনফুল। তো ট্রিটমেন্ট হলো oral toileting and antibiotic. If controlled, it's okay. If not controlled, it may need surgery. অনেক সময় মাস্টারেক্টমি লাগতে পারে। এই হলো ওটাইটিস এক্সটার্না ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না ট্রিটমেন্ট। ঠিক আছে, এখন আসো ব্যাকটেরিয়াল গেল। এই ব্যাকটেরিয়াল ওটাইটিস এক্সটার্না এইভাবে লোকালাইজড, ডিফিউজ এবং ম্যালিগনেন্ট এই তিনটাতে ভাগ করছি। এখন আসো ফাঙ্গাল। ব্যাকটেরিয়া চলে গেছে, এখন ফাঙ্গাসে আসো। ফাঙ্গাসে আমরা পাই কি, অটোমাইকোসিস। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো পরীক্ষায় এই অটোমাইকোসিস, তোমরা যে কোনো তুমি অসপি টেস্ট করতে গেলে অটোমাইকোসিস পার হয়ে তুমি আসতে পারবো না। অটোমাইকোসিস কি জিনিসটা, ফাঙ্গাল ইনফেকশন অফ দা এক্সট্রাঅর্ডিনারি মিটার্স। কি কি ফাঙ্গাস থাকে, ক্যান্ডিডা আলবিকান্স এন্ড অ্যাসপারজিলাস। যদি ফাইন্ডিংস এর মধ্যে আমরা সাদা প্লাক পাই এক্সট্রাঅর্ডিনারি ক্যানালে, তাহলে এটা অ্যালবিকান্স। আর যদি ওখানে ওয়েট নিউজ পেপার কালো ডেব্রিস পাই, তাহলে ওটা অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাসের দুটো ফর্ম আছে, সেটা হলো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস আর একটা হলো অ্যাসপারজিলাস নাইগার। ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রাখবা। তাহলে ক্যান্ডিডিয়াসিস বা অটোমাইকোসিস কি থাকে, ক্যান্ডিডা আলবিকান্স এন্ড অ্যাসপারজিলাসিস। অ্যাসপারজিলাসিস দুই ধরনের হয়, একটা হলো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, একটা হলো অ্যাসপারজিলাস নাইগার। আচ্ছা, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা তো অনেক সময় সুপারডেট ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশনের উপর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এবং সেক্ষেত্রে ডিজিজটা আরো বেশি মারাত্মক হয়। পেশেন্ট কি নিয়ে আসে, এক্সেসুইটিং পেইন নিয়ে আসে, অসহ্য ব্যথা, কানে হাত দেওয়া যায় না, আর ব্লকেজ নিয়ে আসতে পারে, ডিসচার্জ নিয়ে আসতে পারে। তুমি পরীক্ষা করলে কি পাবা, একটা ডিসচার্জ দেখতে পাবা, আর ওখানে ডেবিস দেখতে পাবা, সেটা হলো সাদা হতে পারে অথবা ওয়েটনেস পর্যন্ত হতে পারে। পেশেন্ট ফেভার নিয়ে অনেক সময় আসে। যাই হোক, ট্রিটমেন্ট হলো ওরাল টয়লেটিং, হ্যালো ফাঙ্গাল ড্রপস, এবং অনেক সময় ইনফ্লামেশন, লোকাল ইনফ্লামেশন কমানোর জন্য আমরা, ইচিং কমানোর জন্য আমরা লোকাল স্টেরয়েড ইউজ করি, ফেভিসন, ফেভিটিন ক্রিম এগুলো। আর ব্যাকটেরিয়া ইনফেকশন যদি থাকে, আমরা অ্যান্টিবায়োটিক দেবো, স্ট্রং পেইন কিলার দেবো, অ্যান্টিস্টেমিন দেবো। দেওয়ার পরে পেশেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আইডিয়ালি কি কি থাকে, হার্পেস জস্টোটিকাস, আর কি থাকে ওটাইটিস এক্সটার্না হেমোরেজিকা। রেয়ার ফাইন্ডিং হার্পেস জস্টার তো তোমরা জানো যে নার্ভ এন্ডিং এর হয় ভাইরাল ইনফেকশন। আর ওটাইটিস এক্সটার্না হেমোরেজিকাতে অনেক সময় টিম্পানিক মেমব্রেনে অনেকগুলো ব্লিস্টার থাকে। এই ব্লিস্টার দেখে আমরা, হেমোরেজিক ব্লিস্টার দেখে আমরা ধারণা করতে পারি এটা ভাইরাল ইনফেকশন। ভাইরাসের ক্ষেত্রে আমরা কি দিই, অ্যান্টিভাইরাল দিতে পারি। হ্যাঁ, অ্যান্টিভাইরাল 1000 মিলিগ্রাম 5 টাইমস দিতে পারি। আর একসঙ্গে পেন কিলার আর সুপারভাইরাল ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিকও দিতে হতে পারে। তো এগুলো রেয়ার কেস, ভাইরাল কেস খুব পাওয়া যায় না। এখন আসো, এগুলো সব ইনফেক্টিভ, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল। এটা কিন্তু তোমরা বই থেকে ভালো করে সুন্দর করে দেখে এটা নোট করবা, এটা রিটেনে আসবে। ভাইরাল ধরা, ভাইরাল তো নিউরোডার্মাটাইটিস কি হবে, অনেক দেখবে পেশেন্ট এসে বলবে যে আমার কান চুলকায়, ফাইন্ডিংসে কিছু পাওয়া যায় না। এটা আসলে নিউরোডার্মাটাইটিস। ঠিক আছে, এটা সাইকোলজিক্যাল অনেক সময় হতে পারে। আর একজিমাটা দেখলে তো বুঝতে পারবা, একজিমা দেখলে তো এটা এক ধরনের অ্যালার্জি রিঅ্যাকশনের মতো স্কিনে হয়। আর সেগুলিকে অনেক সময় দেখা যাবে যে মাথা খুশকির মতো
কানের মধ্যে জমা হয়, এগুলি অনেক সময় মাথা থেকেই আসে এবং আমরা পেশেন্টকে বলি যে ভালো শ্যাম্পু ইউজ করার জন্য, যাতে এটা ওই মাথা থেকে কানে না আসে। ঠিক আছে, আর কিছু কন্ডিশন আছে এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলে, তোমরা ডেইলি লাইফে এবং প্র্যাকটিক্যাল লাইফে সবসময় পাবা, সেটা হলো যে একটা হলো ফরেন বডি ইয়ার, বিশেষ করে বাচ্চারা যে কোনো জিনিস বিশেষ করে রাউন্ডেড জিনিস, পুতির মালা এখানে, তারপরে যে কোনো সিট ঢুকাই দিবে, কানে ঢুকে দিয়ে এখানে নিয়ে আসে। তো সেটা আমরা কিভাবে কি করবো, এগুলো এক ধরনের মানে যন্ত্র থাকে, এগুলো বার করা যায় অথবা সিরিঞ্জ করা যায়। আর কোনো কোনো ক্ষেত্রে ইম্প্যাক্টেড হয়ে গেলে অনেক সময় এটা পোস্টারগুলো ইনসিশন দিয়ে বার করতে হয়। এই গেল ফরেন বডি। আর একটা হলো ইম্প্যাক্টেড ওয়াক্স, এটা কিন্তু তোমরা সবসময় পাবা। হয়তো তোমরা যদি চাকরি করো তোমাদের প্রথম জীবনে, এটাকে আগে সফটেন করতে হবে। আমরা গ্লিসারিন অথবা অলিভ অয়েল বা বাজারে কতগুলো ওরা ড্রপ পাওয়া যায় টু সফটেন দ্য ইম্প্যাক্টেড ওয়াক্স, এগুলি 5-6 দিন দেওয়ার পরে সফট হলে সেখান থেকে আমরা সিরিঞ্জিং অথবা ইরিগেশন দিয়ে আমরা এটা বাই করি। ঠিক আছে, বাট কখনো এটা সফটেন করা ছাড়া এটা ট্রাই করবো না, ইট ক্যান কজ টিম্পানিং মেমোরি ইনজুরি এন্ড দ্যাট ইজ ফ্যাটাল আউটকাম অফ অটিটিস মিডিয়া। আর কতগুলো কন্ডিশন এখানে, আরো কিছু কনজেনিটাল ডিজিজ আছে, যেমন তোমার কলোরাল ফিস্টুলা, পেরিঅরিকুলার সাইনাস, এগুলো ডেভেলপমেন্টাল ডিজিজ, এগুলো অনেক সময় আসে এগুলো, এবং মাঝে মাঝে এগুলো ইনফেক্টেড হয় কানের মধ্যে, কানের সামনের দিকে পিঠ দেখতে পাবা। এটা ট্রিটমেন্ট হলো অক্সিজেন হোল সাইনাস ট্র্যাক্ট। আচ্ছা, এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলটা তোমার লেন্থ হবে 24 মিলিমিটার, আউটার 1/3 বা 8 মিলিমিটার হলো কার্টিলেজিনাস, এন্ড মিডিয়াল 2/3 60 মিলিমিটার বনি। বনি এবং কার্টিলেজিনাস মাঝখানে যে তোমার কনস্ট্রিক্টেড পার্টটা থাকে, এটা ইসমাস বলে। এই ইসমাস পার হয়ে যদি কোনো ফরেন বডি চলে যায়, সেটা তো রিসিসে চলে যাবে এবং এটা ইম্প্যাক্টেড হয়ে যাবে। দ্যাট ইজ this isthmus is a landmark, and the bony part does not contain any hair follicle, and skin is tightly adherent to this osteal bone. And in the cartilaginous part, skin is lax, contains hair follicles, seminous glands. That's why wax is produced here, and trunculosis is frequent in the cartilaginous part, not in the bony part. Direction holo, it is not a straight canal. Direction holo 2-dimensional. একটা হলো তোমার firstly directed upwards, backwards, medially, and finally downwards, forwards, medially. That's why strain the external canal, we pull the pinna outwards, backwards, laterally to straighten the external canal. Okay, বুঝতেছো তো? কখনো টেম্পোরারি, কখনো পার্মানেন্ট, বিভিন্ন সময় আমরা এটা করি। এখান থেকে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তোমাদের যে রিটেন পরীক্ষা হয়, সেই রিটেন পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। নোট এখান থেকে আমি দেখছি প্রায়ই থাকে। আর ভাইভাতে তো যেহেতু ট্র্যাকিওস্টোমি টিউব থাকে, সো এটা তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো চেষ্টা করবো তোমাদের যতটুকু জানা উচিত ততটুকু জানানোর। দুইটা টার্ম আছে, একটা হলো ট্র্যাকিওটমি, দ্যাট মিন্স ওপেনিং অফ দি ট্রাকিয়া, আর ট্র্যাকিওস্টোমি, এই ওপেনিংটা যখন স্কিনের সাথে কন্টিনিউশন হয় সেটার নাম হলো ট্র্যাকিওস্টোমি। ট্রাকিয়াতে ওপেন করাই হলো ট্র্যাকিওটমি, যে সার্জিক্যাল ওপেনিং অফ দি ট্রাকিয়া। আর ট্র্যাকিওস্টোমি মানে হলো তোমার এই যে ক্রিয়েশন অফ যে স্টোমা বা যে ওপেনিংটা আমরা করলাম, এটা যদি সারফেস স্কিন সারফেসের সাথে এটা কন্টিনিউশন হয়, তখন এটার নাম হয়ে যাবে ট্রাকিওস্টোমি। তো ট্রাকিওস্টোমি জিনিসটা যেহেতু ট্রাকিয়াতে করা হয়, তাহলে সেক্ষেত্রে ট্রাকিয়ার অ্যানাটমিটা আমাদের জানা দরকার। ট্রাকিয়ার অ্যানাটমি থেকে ল্যারিংসের যে ফর্মেশন, থাইরয়েড কার্টিলেজ, তার নিচে হলো ক্রিকয়েড কার্টিলেজ। যদি উপর থেকে চিন্তা করো, সবার উপরে থাকে হাইওয়েড বোন, হাইওয়েড বোনের নিচে থাকে থাইরয়েড কার্টিলেজ, তার নিচে থাকে ক্রিকয়েড কার্টিলেজ, তারপরে থাকে ট্রাকিয়া। ট্রাকিয়া কি দ্বারা তৈরি হয় সবাই এটা জানো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা পড়ে আসছি, তোমার সি শেপ কার্টিলেজ দ্বারা ট্রাকিয়াটা তৈরি হয়, কার্টিলেজ টু দা বিফার্কেশন অফ দি ট্রাকিয়া পর্যন্ত। এটার অ্যারাউন্ড সংখ্যা হলো 16 ট্রাকিয়াল রিং, যে ট্রাকিয়াল রিংটা থাকে নেকে। তারপর থেকে এটা থোরাসিক ইনলেট দিয়ে ভিতরে ঢুকে যায়, থোরাক্সের ভিতরে ঢুকে যায়। তো আমরা ট্রাকিওস্টোমি যেটা করি, এটা এই ফার্স্ট 6 রিং এর ভিতরেই আমাদের কার্যক্রম। আর ট্রাকিয়ার তো জানোই কত, 10 to 12 মনে হয়, 10 to 12 পুরো ট্রাকিয়ার সামনে হলো স্কিন, স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যু, আর তারপরে থাকে থাইরয়েড ইসমাস। থাইরয়েড ইসমাসটা থাকে, যেহেতু এটা দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড, রাইট লোব, লেফট লোব, এবং মাঝখানে ট্রাকিয়াল ইসমাস। এটা ফার্স্ট টু ট্রাকিয়াল রিং পর্যন্ত এটা থাকে, তার নিচে ইসমাস থাকে না, মানে 3 to 6 পর্যন্ত যে জায়গাটুকু, ওই জায়গাটুকু ওপেন থাকে। আর ট্রাকিয়ার ঠিক পিছনে থাকে ইসোফেগাস, ট্রাকিয়া আর ইসোফেগাসের মাঝখানে থাকে কি ট্রাকিয়ালিস মাসেল। তো এটা হলো মোটামুটি ট্রাকিয়াল অ্যানাটমি। কার্টিলেজের বিলো থেকে শেষ হয় কোথায়, ট্রাকিয়ার লেন্থ কতটুকু, 10 to 12, 15 to থাকে হলো 15 to 20 বা 16 to 20। এর মধ্যে ফার্স্ট 6 ট্রাকিয়াল রিং থাকে ইন দ্য নেক, তারপর থেকে সেটা থোরাসিক ইনলেট দিয়ে ভিতরে ঢুকে যায়। এই যে ফার্স্ট 6 ট্রাকিয়াল রিং, এটার জন্য কখনো আমরা হাই, কখনো লো, কখনো নর্মাল। তার মানে ট্রাকিওস্টোমি তোমার 3 রকম করা যায় পজিশন অনুযায়ী, একটা হলো হাই, একটা হলো লো, একটা হলো নর্মাল। আবার তুমি ট্রাকিওস্টোমি করতেছো, এটাকে তুমি সিলেক্টিভলি করতেছো কিনা, যেন তুমি আমি ইচ্ছা করে করতেছি, সেটা হলো তোমার ইলেকট্রিক। আর যদি তোমার ইমার্জেন্সি হয়, তাহলে এটা ইমার্জেন্সি ট্রাকিওস্টোমি। আচ্ছা, আর আরবার করা যায় যে তুমি এটা টেম্পোরারি করতেছো, তুমি একটা কোনো অপারেশন করতেছো, সেই অপারেটিভ প্রসিডিউরে তোমার এয়ারওয়েটাকে সেফ রাখার জন্য তুমি এটা টেম্পোরারি করতেছো। আবার করতেছো কারো ক্ষেত্রে পার্মানেন্ট করতেছো। পার্মানেন্ট মানে হলো যে এটা সবসময় ট্রাকিওস্টোমি টিউবটা তার থাকবে বা ট্রাকিওস্টোমিটা তার থাকবে। তো কখন করি আমরা, যখন আমরা ট্রাকিয়ার
উপরের অংশটাকে আমরা ফেলে দিব, ল্যারিঙ্গেক্টমি, টোটাল ল্যারিঙ্গেক্টমি, পার্শিয়াল ল্যারিঙ্গেক্টমি। যখন আমরা ল্যারিংসের অপারেশন করি, ইউজুয়ালি ল্যারিঙ্গেক্টমি করি, তখন আমরা এটা পার্মানেন্টলি আমরা একটা ট্রাকিওস্টমি করে দিই। আবার কোনো কোনো অপারেটিভ প্রসিডিউরে তুমি যাচ্ছ, যে অপারেটিভ প্রসিডিউরে তোমার এয়ারওয়েটাকে সিকিউর রাখা দরকার, যেমন যেমন একটা কার্সিনোমা ল্যারিংস, এই পেশেন্টটাকে তোমার এখন কার্সিনোমা ল্যারিংস যখন পড়াবো তখন এটা বলবো, এই কার্সিনোমা ল্যারিংসের একটা পেশেন্ট, তার মানে কি তার ল্যারিঞ্জিয়াল একটা গ্রোথ আছে, মানে তার এয়ারওয়েটা অবস্ট্রাক্টেড আছে, এয়ারওয়েটা নট এডিকুয়েট। আমরা যখন তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিব, কেন দিব? আমাদের এখন একটা সি ল্যারিংস বা কার্সিনোমা ল্যারিংসের পেশেন্টের কি করতে হবে, তার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। এই পেশেন্টের ডায়াগনোসিসটা আমরা কিভাবে কনফার্ম করবো? অন্যান্য যে প্রসিডিউর আছে, সিটি স্ক্যান, ওগুলিতে আছে, বাট আমাদের বায়োপসি লাগবে, টিস্যু কনফার্মেশন লাগবে। টিস্যু কনফার্মেশনের জন্য আমরা কি করি? ডিএল বায়োপসি, ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি এন্ড বায়োপসি। এই যে ডিএল বায়োপসি অর ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি এন্ড বায়োপসি যখন আমরা করি, তখন এই পেশেন্টটাকে যদি তোমার এটা পেশেন্টটাকে আমাদের আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করা লাগে, তো তখন দেখা যায় যে আমরা মেজার করি যে তার এয়ারওয়েটা কি এডিকুয়েট কিনা, যে আমরা যে তাকে অ্যানেস্থেসিয়া দিব, তার যে টিউব দিব, এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে তাকে যে ভেন্টিলেশন করবো, তার এই টিউবটা আমার এডুকেট সেখান থেকে যাবে কিনা। যখন আমরা মনে করি যে না, এই পেশেন্টটাকে টিউব দেওয়াটা সম্ভব না, বা এই পেশেন্টকে টিউব দিতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, আমি হয়তো টিউবটা দিতেই পারবো না গ্রোথের কারণে, দেন আমরা একটা বাইপাস করার চিন্তা করি। এই বাইপাসটা হলো এই ট্রাকিওস্টমি, দ্যাট ইজ টেম্পোরারি ট্রাকিওস্টমি। ঠিক আছে? তাহলে ট্রাকিওস্টমির অনেকগুলি রকম আছে। একটা হলো এই যে এখন যেটা বললাম, একটা টেম্পোরারি, একটা হলো তোমার পার্মানেন্ট। আবার কখনো আমরা ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করি, যে পেশেন্টের একটা ইমার্জেন্সি তোমার অ্যারাইজ করছে, এই ইমার্জেন্সিতে পেশেন্টের এই মুহূর্তে তোমার এয়ারওয়েটা সিকিউর করা লাগবে, তার কোনো একটা ফরেন বডি তার এয়ারওয়েতে আটকে গেছে, আমার এটা ইমার্জেন্সি, এটা তোমার সিকিউর করা লাগবে তার এয়ারওয়েটাকে, দেন আমরা একটা ইমার্জেন্সি করলাম। আবার কখনো করি ইলেকটিভ। ইলেকটিভ মানে হলো ওই যে বললাম যে আমি অপারেশন করবো, অপারেশনের আগে দিয়ে তার এয়ারওয়েটাকে সিকিউর করার জন্য আমার এটা দরকার, তাহলে তখন আমরা বলবো এটাকে ইলেকটিভ ট্রাকিওস্টমি। তাহলে ট্রাকিওস্টমি, সার্জিক্যাল ওপেনিং অফ দ্য ট্রাকিয়া, আর হলো তোমার যে ট্রাকিয়ার সামনে থাকে হলো ট্রাকিয়া, পিছনে থাকে হলো ট্রাকিয়ালিস মাসেল, আর তার পিছনে হলো ইসোফেগাস। ফিগারটা একদম এরকম। যদি তুমি আমরা পড়ছি না অ্যাকিউট এপিগ্লোটাইটিস, আমরা পড়ছি ট্রাকিও ব্রঙ্কাইটিস, পড়ছিলাম, মনে আছে? এই এই সিনারিওগুলো হলো ইমার্জেন্সি। আর ডিপেন্ডিং অন দি কজ, সেটা হলো পার্মানেন্ট ও টেম্পোরারি, আর ডিপেন্ডিং অন দি সাইট, সেটা হলো হাই, মিড অথবা লো। পার্মানেন্ট ট্রাকিওস্টমি, এটা পার্মানেন্ট ট্রাকিওস্টমি হলো তুমি যখন তোমার ট্রাকিয়াটাকে স্কিনের সাথে এক্সপোজ করে দিচ্ছ, ট্রাকিয়ার উপরে আর কিছু নাই, তোমার ট্রাকিয়ার উপরে যে কি থাকার কথা, ল্যারিংস থাকার কথা, তোমার ল্যারিংসটা নাই, তুমি ল্যারিংস ফেলে দিচ্ছ, দ্যাট ইজ পার্মানেন্ট ট্রাকিওস্টমি। আর যখন এই উপরে ল্যারিংস আছে, বাট তারপরে তুমি ট্রাকিয়াটাকে স্কিনের সাথে স্টমি করে দিচ্ছ, স্কিনে সার্ফেসে নিয়ে আসছো, দেন ইট ইজ temporary. The trachea is permanently disconnected from the pharynx and the proximal end of the trachea is sutured as laryngectomy, laryngopharyngectomy. Temporary tracheostomy may be used permanently, however, it differs from the permanent tracheostomy in that there is a still communication between the pharynx and the lower airway via the larynx. In a permanent tracheostomy, the only access to the lower airway is via the tracheostome. ছবিটা বুঝতে পারতেছো যে ফ্যারিংস এর সাথে লোয়ার এয়ারওয়ে কমিউনিকেশন থাকবে, আছে অর্গান ল্যারিংস আছে, বাট তুমি এটা করছো ফর দ্য টাইম বিং, তখন এটা হলো টেম্পোরারি। বাট যখন ল্যারিংস পাই না, তখন এটা হলো পার্মানেন্ট। আচ্ছা, এখন আসলে আমরা কখন করি ট্রাকিওস্টমি, ইন্ডিকেশন অফ দ্য ট্রাকিওস্টমি। নাম্বার 1 আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, নাম্বার 2 পালমোনারি ভেন্টিলেশন, নাম্বার 2 এই জিনিসগুলো জিজ্ঞেস করবে তোমাদেরকে ট্রেডিং, আসলে ইলেকটিভ প্রসিডিউরস। তাহলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন কি কি কারণে হতে পারে? একটা হলো টিউমার, কোথায় কোথায় টিউমার হতে পারে? ওরোফ্যারিংস, ল্যারিংস এন্ড আপার ট্রাকিয়া, এটা হলো তোমার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের কজ। দুই নাম্বারটা হলো ইনফেকশন, কি কি কারণ? এপিগ্লোটাইটিস, সিভিয়ার ট্রাকিওব্রঙ্কাইটিস। নাম্বার 3 বাইল্যাটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস। নাম্বার 4 ট্রমা, কোথায় হতে পারে? ল্যারিঞ্জিয়াল ম্যাক্সিলোফেশিয়াল ফ্র্যাকচার, ফরেন বডি অবস্ট্রাকশন, সাবগ্লটিক অর ট্রাকিয়াল স্টেনোসিস। আচ্ছা, এবার আসো নাম্বার 1টা আমরা পড়লাম যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন কি কি কারণে? রিকারেন্ট এনজাইনা প্যারালাইসিস। রিকারেন্ট এনজাইনা প্যারালাইসিস কখন হবে? হ্যাঁ, ভেরি গুড। যে আমরা যদি অসতর্কতার সহিত অথবা অতি সতর্কতার সহিত অপারেশন করতে যাই টোটাল থাইরয়েক্টমি, তাহলে তোমার এই বাইল্যাটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস হতে পারে। অতি সতর্কতা বলতে কখন? দুইটা কথা বলছে, একটা হলো অসতর্কতা, একটা হচ্ছে অতি সতর্কতা। অতি সতর্কতা জিনিসটা কেন বললাম বলতো? সে তোমার ম্যালিগন্যান্ট কেস, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, হিউজ থাইরয়েড উইথ মাল্টিপল নেক নোড। এখন এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে তুমি ডিজিজ দেখে আসতে পারবে না, ডিজিজ মানে টিউমারকে তুমি ম্যালিগন্যান্সি তুমি দেখে আসতে পারবে না, তোমার ভোকাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ তোমার দেখাই যাচ্ছে না, এমন ভাবে টিউমার এনগালফ করে আছে, ইটস নট পসিবল টু ডিফারেন্সিয়েট দ্য টিউমার এন্ড দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তখন দেখবা যে সার্জন খুব সতর্কতার সহিত কাজ করে, মানে আমরাই করি, খুব সতর্কতার সহিত কাজ করে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় তার বাইল্যাটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে গেছে। কিছু করার নাই, বিকজ তুমি টিউমারটা রেখে আসতে, সেটা তার জন্য লাইফ হয়ে যাবে। তুমি একটা ম্যালিগন্যান্ট কেস তুমি রেখে আসছো, এখন দেখা যাবে যে পেশেন্টের তো এরপরে এই ম্যালিগন্যান্সির যে কনসিকুয়েন্স, তার মাল্টিপল জায়গায় মেটাস্টাসিস, তার লাইফই শর্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা ঠিক আছে ডিজিজ ক্লিয়ার করার চেষ্টা করি, এবং ডিজিজ ক্লিয়ার করতে যাই দেখা যায় যে আমরা এই আনইনটেনশনালি আমরা বাইল্যাটারাল ভোকাল কর্ড রিকারেন্ট, তার প্রসিডিউর আছে, ভিন্ন প্রসিডিউর আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। যখন তোমার এই ল্যারিংসের ফাংশনে যাবা, তখন দেখবা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কাজ হলো তোমার ভোকাল কর্ডগুলিকে মিডিয়ান কন্ডিশনে আনা, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের কাজ হলো এটাকে ল্যাটারাল। এখন এখানে 4টা নার্ভের খেলা আছে, একটা হলো দুই পাশের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর উপরের দুই পাশের সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন দেখা গেল তুমি সবগুলি খেয়ে দিচ্ছ, বোথ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, ফলশ্রুতিতে তোমার ভোকাল কর্ড এসে মিডিয়ান কন্ডিশনে রয়ে গেছে।
ভোকাল কর্ডটা যদি মিডিয়ান কন্ডিশনে থাকে তখন মানে ধরো যে এরকম একটা সিনারিও, ওগুলি পরে বলবো না, এরকম একটা সিনারিও যে তোমার ভোকাল কর্ড দুটা মিডিয়ান কন্ডিশনে এসে বসে আছে, মানে বাতাস আসা যাওয়ার কোনো রাস্তা নেই, তোমার এয়ারওয়ে ইনটেক্ট। এয়ারওয়ে ইনটেক্ট বলতে বোঝাচ্ছি উপরের দিকে ল্যারিংসও ইনটেক্ট, নিচের দিকে ট্রাকিও ইনটেক্ট, কিন্তু ভোকাল কর্ডের রাস্তা বন্ধ, মানে এখানে গেট লাগানো। এটা আমরা একটা অপারেশন করি, কাশিমার অপারেশন করি আমরা এটাকে। এটাতে কি করি, ভোকাল কর্ডের যে পোস্টেরিয়র যে মাস্কুলার পার্ট আছে, এই মাস্কুলার পার্টটা আমরা কেটে দিই, গ্যাপ তৈরি করে দিই, মানে গেট বন্ধ তো কি হয়েছে, মাঝখান দিয়ে চোরের মতো একটু গ্যাপ করে দিলাম, একটু রাস্তা করে দিলাম, এদিক দিয়ে বাতাস আসা যাবে। কথা বুঝছো? কিন্তু তার ভয়েস তো আর ঠিক হবে না, তার হয়তো ট্রাকিস্টোমিটার লাগবে না, কিন্তু তোমার বাতাসোটমি শুড বি পারফর্মড ইন এ পেশেন্ট স্টিল রিকোয়ারিং ভেন্টিলেশন থ্রু এন্ডোট্রাকিয়াল টিউব ফর মোর দেন এ উইক। কিছু পেশেন্ট আছে যে পেশেন্টগুলি তোমার আইসিইউতে ভর্তি হয়, আইসিইউতে ভর্তি হয় মানে তার লাইফ সাপোর্ট লাগে। লাইফ সাপোর্টের একটা পার্ট হলো তার তোমার এন্ডোট্রাকিয়াল টিউব দিতে হয়, কারণ সে নিজে থেকে রেসপিরেশন নিতে পারতেছে না। আর নিজে থেকে যখন রেসপিরেশন নিতে পারে না, তখনই তাকে আমরা টিউব দিই। আইসিইউর ভর্তির কিছু ক্রাইটেরিয়া আছে, মোর দেন টু সিস্টেম অফ দ্য বডি অর পালমোনারি সিস্টেম ইন দ্য সিঙ্গেল সিস্টেম, এগুলি যদি অকার্যকর হয় দেন পেশেন্টকে আইসিইউ ইন্টিউবেশন মেশিন এইসব জায়গায় যেতে হয়। তো এই পেশেন্টরা, যে পেশেন্টের পালমোনারি সিক্রেশন কিন্তু সেটা বের করার কোনো সুযোগ নাই, সেটা কাভার করতে পারবে না। এই পেশেন্টগুলিকে দেখা যায় যে যদি তার মোর দেন 7 ডেজ যদি তোমার এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে রাখা লাগে আইসিইউতে, দেন আমরা ট্রাকিস্টমি করে দিই। মোর দেন 7 এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে রাখো, তাহলে পেশেন্টের ট্রাকিয়াল স্টেনোসিস ডেভেলপ করে। বুঝতে পারছো? নোভাল অফ দি সিকুয়েশন, কগনিটিভ congestive cardiac failure, infection, pulmonary edema, bulbar palsy. Those who cannot cough or clear their chest. Prevent aspiration. কিছু পেশেন্ট আছে যে খাবার খাইতে গেলেই খাবারটা তোমার এয়ারওয়েতে ঢুকে যায়। তোমার ব্রেনে যদি অনেক ওই যে বালবার পলসি আছে, কিছু ডিজিজ আছে, যে পেশেন্টের যে কোঅর্ডিনেশন, কারণ আমরা যে খাবারটা খাই, এই খাবারটা যে তোমার ইসোফেগাস পর্যন্ত যায় বা স্টমাক পর্যন্ত যায়, টাঙের পরে দুইটা ওপেনিং, একটা ওপেনিং হলো ইসোফেজিয়াল ওপেনিং, একটা হলো ল্যারিঞ্জিয়াল ইনলেট। খাবার যে তোমার ল্যারিঞ্জিয়াল ইনলেটে যাবে না, তার মধ্যে খাবার যে তোমার ইসোফেগাসে যাবে, এইটা কোঅর্ডিনেট করে হলো ব্রেন। কিভাবে করে? তোমার আমাদের যে ল্যারিঞ্জিয়াল ইনলেট যদি আমি চিন্তা করি, ল্যারিঞ্জিয়াল ইনলেটের পিছনের দিকে আসছে হলো ইপিগ্লোটিস, সামনের দিকে আসছে হলো এরিটিনয়েড কার্টিলেজ, আর দুই পাশে হলো এরিএপিগ্লোটিক ফোল্ড। যখন আমরা খাবারটা খাই, এই এরিএপিগ্লোটিক ফোল্ডের কনস্ট্রিকশন হয়, বলে এরিটিনয়েডটা চলে আসে ইসোফেগাস ইপিগ্লোটিসের গায়ের উপর, তাহলে এয়ারওয়ের ওপেনিংটা বন্ধ হয়ে গেল, খাবারটা স্লিপস টুয়ার্ডস দি ইসোফেগাস। এটা হলো নরমাল প্রসিডিউর। কোনো একটা ডিজিজে যখন তোমার এই যে এরিএপিগ্লোটিক ফোল্ড অর এরিটিনয়েড কার্টিলেজ অর ইপিগ্লোটিস, এগুলি কোনোটা অকার্যকর, খাবার চান্স আছে খাবার চলে যাওয়ার তোমার এয়ারওয়েতে, তাহলে কি হবে? কাফ হবে, তার অ্যাসপিরেশন হবে। তো আমরা এটা প্রিভেন্ট করার জন্য ট্রাকিস্টমি করে দিই, যাতে খাবারটা যেতে না পারে এয়ারওয়েতে। For major head and neck operation, the effect of patency of the airway in patient with uncertain general condition, particularly cardiovascular pulmonary deficiency patients, both who have often too late. মানে যখন তুমি চিন্তা করবে যে পেশেন্টের ট্রাকিস্টমি লাগবে, you have to do it. Picothyroidectomy হলো ওপেন ট্রাকিস্টমি, আর হলো পারকিউরিনিয়াস প্রসিডিউর। আর হলো ওপেন ট্রাকিস্টমি, এই দুটোই আলোচনা করব। তোমার ওই পারকিউরিনিয়াস প্রসিডিউর যেটা আমাদের দেশে হয় না, কিন্তু পিকোথাইরয়েড মানে পিকয়েড কার্টিলেজ এবং থাইরয়েড কার্টিলেজ, এই দুটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই জায়গাটার মধ্যে একটা মেমব্রেন আছে, পিকোথাইরয়েড মেমব্রেন। এই পিকোথাইরয়েড মেমব্রেনটাকে আমরা এদিক দিয়ে আমরা ট্রাকিস্টমি যুক্ত যখন ঢোকাবো, তখন এটা হলো পিকোথাইরয়েডেক্টমি। এটা কখন করি আমরা? এটা অ্যাকিউট ইমার্জেন্সি, তোমার কাছে কিছু নাই, তুমি রাস্তায় আসো, হঠাৎ করে দেখলা যে একটা পেশেন্টের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, বা এমন একটা মানে একটা পেশেন্ট, যে পেশেন্টের তোমার অনেক সময় থাকে না সাফোকেটেড পেশেন্ট, বা একটা পেশেন্ট তোমার তুমি কোনো হসপিটাল এনভায়রনমেন্টে নাই, বাইরে কোনো একটা জায়গায় পেশেন্টের আপার এয়ারওয়ে কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে গেছে, এই পেশেন্টকে ইমিডিয়েট যদি তোমাকে সেভ করতে হয়, দ্যাট ইজ দ্য প্রসিডিউর পিকোথাইরয়েডেক্টমি, মানে রোড প্রসিডিউর। তুমি থাইরয়েড কার্টিলেজটা তুমি চিনো, কারণ তুমি অ্যাডামস অ্যাপেলটা চিনো। অ্যাডামস অ্যাপেলটাই হলো থাইরয়েড অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজের নিচে থাকে পিকয়েড কার্টিলেজ, জাস্ট ওয়ান ফিঙ্গার। এই যে থাইরয়েড কার্টিলেজ এবং পিকয়েড কার্টিলেজ, এটার মাঝখানে তুমি একটা স্টেপ করে দাও, এটা হোয়াটএভার ইট ইজ তোমার কাছে যা আছে, এটাই হলো পিকোথাইরয়েডেক্টমি। বুঝতে পারছি তোমাদেরকে? তোমরা তো ট্রাকিয়াল ইন্টিউবেশন ইজ পসিবল। কন্ট্রাইন্ডিকেশন, এটা চিলড্রেনে করা যায় না, কার্টিলেজটা ধরবা, ধরে তার থাইরয়েড কার্টিলেজ ইজ গ্র্যাব বিটুইন দ্য থাম্ব এন্ড দ্য মিডল ফিঙ্গার, আর মুভ ওয়ান ফিঙ্গার ডাউন টু পালপেট দ্য পিকয়েড কার্টিলেজ। এই যে তুমি আইডেন্টিফাই করে ফেললা, জাস্ট ছবিটা দেখো, এই যে থাইরয়েড কার্টিলেজের ছবিটা, আর নিচে হলো পিকয়েড কার্টিলেজ, মাঝখানে হলো পিকোথাইরয়েড মেমব্রেন। তোমার যা কাজ হলো এই জায়গাটাকে স্টেপ করে যে কোনো এয়ারওয়েটা মেইনটেইন করা। বুঝতে পারছো? নিচে পিকয়েড কার্টিলেজ, মাঝখানে যে গ্যাপটা, কারণ আমরা যখন ফিফথ ইয়ারে পড়ছি, তখন আমার নিজের রিটেনাল থ্রু দ্য স্কিন এন্ড দ্য সাবক্লিনিয়াস টিস্যু ইউজ কার্ভড হেমোস্ট্যাট টু ব্লান্ট ডিসেকশন থ্রু দি প্লেন্স। এটা তো হলো তুমি হাসপাতালে করতে গেলে, কিন্তু যখন তুমি মনে করো তুমি কোথায় রাস্তায় আসো, তোমার মানে রাস্তার মধ্যে এক পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, এবং সামহাও তোমার মনে হচ্ছে যে তার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে কোনো একটা কারণে, তুমি জাস্ট ওই শার্প কোনো কলমের মাথা দিয়ে তুমি পিকোথাইরয়েডেক্টমি করে দিতে পারো, কারণ এখানে কোনো ব্লাড ভেসেল নাই, এখানে একেবারেই অলমোস্ট এভাসকুলার জায়গাটা। ইউজ হরাইজন্টাল ইনসিশন এন্ড পিকোথাইরয়েড মেমব্রেন ইনসাইড dilator and dilate the membrane vertically inside a tracheostomy tube, সার্জিক্যাল স্টেপস অফ ওপেন ট্রাকিস্টমি। এবার আসো ওপেন ট্রাকিস্টমি থাকবে এরকম, এয়ারওয়ে কন্ট্রোল থাকবে, মানে পেশেন্ট যাতে শ্বাস নিতে পারে। এখন শ্বাস নিতে পারতে কষ্ট করে হলো তাকে শ্বাস নিতে হবে, শ্বাস বন্ধ করার মতো কোনো কন্ডিশনে যাওয়া যাবে না, মানে তোমাকে হয় তোমার অক্সিজেন নিতে পারতেছে না দেখে তুমি ট্রাকিস্টমি করতেছো। এখন তুমি যদি পেশেন্টের পিলো আন্ডার দি শোল্ডার, অ্যানেস্থেসিয়া নট নেসেসারি, পেশেন্ট আনকনশিয়াস অর ইমার্জেন্সি সিচুয়েশন, মানে অ্যানেস্থেসিয়ার জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই। যদি একটা ইমার্জেন্সি কন্ডিশন হয়, অথবা পেশেন্ট যদি তোমার আইসিইউতে থাকে, তাহলে ইয়ের দরকার নেই, অ্যানেস্থেসিয়া দরকার নেই, বাট আমরা লোকাল অ্যানেস্থেসিয়াটা দেই, লোকালি দেই, কারণ হলো লোকালের মধ্যে যে জাইলোকেন আছে, এটা তোমার ভেসো কনস্ট্রিক্ট করে, তাহলে ব্লিডিংটা কম হবে। If conscious, 1 to 2 lignocaine or epinephrine is infiltrated in the line of incision and the area of dissection. Sometimes general anesthesia with intubation is used. মানে কখন আমরা general anesthesia with intubation করি? কখন করি বলতো? Sometimes general anesthesia unconscious patient হলো। তোর কথা সই, যখন তুমি থাইরয়েড অপারেশন করবা, ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপে দেখে মনে হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি বায়োপসি নিচ্ছ, সুপ্রাগ্লোটিক কোনো রিজন থেকে, বা ল্যান্ডমার্কগুলি আইডেন্টিফাই করতে হবে, হাইড বোন, থাইরয়েড কার্টিলেজ, আর নিচে হলো সুপ্রাস্টার্নাল নচ।
A transverse incision 1 centimeter below the cricoid or halfway between the cricoid and the sternal notch. এটা হলো ইজি মনে রাখা, cricoid cartilage কে আইডেন্টিফাই করা এবং suprasternal notch কে আইডেন্টিফাই করা। cricoid cartilage থেকে suprasternal notch এই দুইয়ের মাঝখানে মাঝ বরাবর তুমি ইনসিশনটা দিবা at the level of the tracheal ring 2 or 3। তাহলে কাটার পরে কি হবে, কিছু স্ট্রেট মাসেল আসবে, স্ট্রেট মাসেলকে রিচার্জ করে নিতে হবে, স্ট্রেট মাসেলের পরে আসবে ইসমাসটাকে তোমার পুল আপ করতে করে নিতে হবে, তারপরে তুমি ট্রাকে পেয়ে যাবে। The thyroid isthmus lies in the field of the dissection. Typically, the isthmus is 5 to 10 millimeter in the vertical dimension. Retract it up. Just এই যে এই যে তোমার রিট্রাক্ট দিয়ে রিট্রাক্টরটাকে উঁচু করে ধরা হয়েছে এই ইসমাসটাকে, দেখতে পাচ্ছ? Tracheal anesthetist should remove any types of used to secure the endotracheal tube and prepare the withdraw the tube slowly under the direct vision of by the surgeon। মানে হলো যখন তোমার আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ট্রাকেস্টমি করা হয় অথবা পেশেন্টটা তোমার আসে হলো আইসিইউতে, পেশেন্ট তো ইনটিউবেট করা, তারপর এয়ারওয়েতে টিউব দেওয়া আছে, এন্ডোট্রাকেল টিউব দেওয়া আছে। যখন আমরা ট্রাকেস্টমি টিউব ইনসার্শন করব, ট্রাকেস্টমি করা হয়ে গেল, আমরা ক্রিকয়েড কার্টিলেজ একটা ইনসেশন দিয়ে পিস অফ ক্রিকয়েড কার্টিলেজকে তোমার আমরা রিমুভ করি, সেই যে ছিদ্রটা হলো সেখান দিয়ে তোমার এই ট্রাকেস্টমি টিউবটা ঢোকানো হয়। এখন একই জায়গায় তো দুই মাত্র হয়ে যাবে, এন্ডোট্রাকেল টিউবও থাকলো আবার ট্রাকেস্টমি টিউবও দিচ্ছি আমি। সো এই দুইটা একই মানে একটা সাইমultaneously করতে হবে, ট্রাকেস্টমি টিউবটা উজ্জ্ব করতে হবে, এন্ডোট্রাকেল টিউবটা উজ্জ্ব করতে হবে, আর ট্রাকেস্টমি টিউবটা ইন করতে হবে। এটা এই কারণে যাতে পেশেন্টের কোনো গ্যাপ না হয়, ঠিক আছে? Then place the tracheal incision in the second or third tracheal interface. Tube is inserted and secured. এই যে তোমার এরকম একটা ট্রাকেতে এরকম একটা ছিদ্রে দেখছো, এই যে ট্রাকেল, এই যেটা হলো ট্রাকেতে তোমার যে ছিদ্রটা করতেছে বাম দিকে যে ফিগারটাতে, হ্যাঁ, এখান দিয়ে টিউবটা ঢুকানো হয়। যেটা করা উচিত সেটা একটা এক্সরে সবকিছু নেই, পজিশনটা দেখার জন্য এক্সরে করা লাগে না, পেশেন্টের স্যাচুরেশন দেখে বোঝা যায় যে তার ট্রাকেস্টমি টিউব দেখার মতো আছে কিনা। অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, এক্সরে, আইভি ফ্লুইড আনটিল লেভেল টেক ওরালি। রিস্ক ফ্যাক্টর আর ফর কমপ্লিকেশনস, একটা হলো এজ, ইনফ্যান্ট এবং অ্যাডাল্ট ওভার 75 ইয়ার্স, ওবেস, কারণ ওবেসদের তোমার এই টাকিয়া খুঁজে পাওয়া মুশকিল, এত ফ্যাট থাকে, স্মোকারদের তোমার রেসপিরেটরি পারফরম্যান্স কম থাকে। এটা হলো ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট, এটা হলো লেট। ইমিডিয়েট কি হতে পারে, অন্য সব অপারেশনে যা হয়, হেমোরেজ, এয়ার এম্বোলিজম, অ্যাপনিয়া কেন পেশেন্ট যদি তুমি স্ট্রেট করছো, পেশেন্ট দম নিতে পারতেছে না। লোকাল ড্যামেজ, তুমি কি করছো, থাইরয়েড কার্টিলেজ ধ্বংস করে ফেলছো, ক্রিকয়েড কার্টিলেজ ভেঙে ফেলছো, বিকানাল এনজাইম নার্ভ ধ্বংস করে ফেলছো, কার্ডিয়াক অ্যারেস্ট, নিউমোথোরাক্স আর নিউমোমিডিয়াম। আচ্ছা, ইন্টারমিডিয়েট কি হতে পারে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য টিউব, তুমি যে টিউবটা দিয়ে আসছো কিন্তু এটা স্কিনের সাথে ফিক্স করে আসো না, পেশেন্ট টান দিয়ে ফেলে দিচ্ছে, সাবকিউটেনিয়াস এমফাইসিমা, তুমি ওই কিছু বাতাস আবার সাবকিউটেনিয়াসে ঢুকে যাচ্ছে, নিউমোথোরাক্স আর নিউমোমিডিয়াম, স্ক্যাবস আর প্লাস্ট, ওখানে কিছু ময়লা জমে, ইনফেকশন, ট্রাকিয়াল নেক্রোসিস, ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, তুমি এমন জোরে ঢেলা দিচ্ছ ট্রাকেস্টমি টিউব, তোমার ট্রাকিয়াকে ছিঁড়ে ভিতরে ইসোফেগাসকে ছিঁড়ে ফেলছে, আর এই দুজনে মিলে পরে আবার একটা ফিস্টুলা তৈরি করে ফেলছে, নিজেদের মধ্যে একটা লাইন মেরে দিচ্ছে, ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা ডেভেলপ করে গেছে। ডিসপেজিয়া, পেশেন্ট খেতেই পারে। লেট কি হতে পারে, ট্রাকিয়াল স্টেনোসিস আর ডিফিকাল্টি উইথ ডিকানুলেশন, ট্রাকিওকিউটিনিয়াস ফিস্টুলা। তোমার লেট মানে হলো এইটা, এই ট্রাকিয়াটা তোমার ছোট হয়ে গেছে, স্টেনোস হয়ে গেছে, চারদিকে ইনফ্লামেশন হয়েছিল, এই কারণে ইনফ্লামেশন হয়েছে, নরমাল হিলিংটা হয়নি। তাহলে ট্রাকিয়াল মানে উইথড্র অফ দি ট্রাকিওস্টমি টিউব, সেটাই হলো ডিকানুলেশন। এটা ডিফিকাল্ট। আমরা ট্রাকিওস্টমি টিউব যখন উইথড্র করি, পেশেন্টকে আগে কয়েকবার ট্রায়াল দিই, যে ট্রাকিওস্টমি টিউব বাদে চলতে পারবে কিনা। কিভাবে ট্রায়াল দিই, তাকে ট্রাকিওস্টমি টিউবটার মুখটা বন্ধ করে রাখি, ইনিশিয়ালি 6 ঘন্টা, আজকে 6 ঘন্টা বন্ধ করে রাখবো। কিভাবে বন্ধ করবো, একটা মাইক্রোপোর্ট দিয়ে, উপরে একটা গজ দিয়ে মাইক্রোপোর্ট দিয়ে আমরা এটা বন্ধ করবো, আজকে 6 ঘন্টা, হ্যাঁ সে পারছে, তাহলে কালকে 12 ঘন্টা পারছে, পরশু দিন 18 ঘন্টা পারছে, তারপর দিন একদিন, হ্যাঁ পারছে, এবার ট্রাকিওস্টমি টিউব আমরা উইথড্র করি। এই যে কিন্তু এই যে লেট কমপ্লিকেশন হলো, এটা উজ্জ্ব করা যাচ্ছে না, তাকে কোনো একটা জায়গায় স্টেনোস হয়ে গেছে, তাকে কিউরিনাস ফিস্টুলা। তোমার নরমালি তাকে আর যেই ট্রাকিওস্টমি টিউব উজ্জ্ব করে কিছু করা লাগে না, একটা মাইক্রোপোর্ট দিয়ে আমরা ক্লোজলি আটকে রাখি, স্কিনের দুই থাকে, এতে তোমার ট্রাকিওস্টমি এই যে ওনটা আছে হিলিং হয়ে যায়। কিন্তু কোনো কন্ডিশনে এটা হিলিং হলো না, নরমাল হিলিংটা হলো না, এটা ফিস্টুলা ডেভেলপ করে গেলো ট্রাকিয়ার সাথে স্কিনের। টাইপস অফ ট্রাকিওস্টমি টিউব, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, মেটাল মানে ভাইভাতে যেটা দেওয়া হয়, প্লাস্টিক আর মেটাল, কাফ এন্ড নন কাফ, ফেনেস্টেটেড, নন ফেনেস্টেটেড, সিঙ্গেল আর ডাবল লেভেল। কেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, কেয়ার অফ দি ট্রাকিওস্টমি টিউব। ট্রাকিওস্টমি কেয়ার যেটা, সেটা আলাদা ভাবে বলা যায়, একটা হলো কেয়ার অফ দ্য ওন, কেয়ার অফ দ্য টিউব, কেয়ার অফ দ্য পেশেন্ট। আর এজ এ হোল বললে এখান থেকে ভাগ করে নিতে পারবা। এটা হলো সাকশনিং, কেয়ার অফ দ্য টিউবে, রেগুলার জেন্টাল সাকশনিং, নট অ্যাগ্রেসিভ or not too much deep. Skin, meticulous wound and stomach care to prevent the irritation due to discharge. Inner tube care, once or more daily, remove and clean. তোমার যে টিউবটা আছে, ট্রাকিওস্টমি টিউবটা দেওয়া হয়েছে, এই টিউবটা রেগুলার পরিষ্কার করতে হবে, কারণ ওখানে লাংসের যে সিক্রেশন আছে, থিক সিক্রেশন আছে, তোমার এই টিউবটাকে মানে বন্ধ করে ফেলে। ট্রাকিওস্টমি কেয়ার, হিউমিডিফিকেশন করতে হবে। তুমি যখন নাক দিয়ে বাতাস নিচ্ছ, এই বাতাসটাকে হিউমিডিফাই করে দিচ্ছে না, কিন্তু যখন তুমি ট্রাকিওস্টমি টিউব দিয়ে বাতাস নিবা, সে তার হিউমিডিফাই করতে পারবে না, ড্রাই একটা এয়ার তোমার ভিতরে চলে যাবে। তাহলে হিউমিডিফিকেশনটা আমাদের করতে হবে। কিভাবে, আমরা একটা ওয়েট গজ ট্রাকিওস্টমি টিউবের উপরে দিয়ে রাখি, যেটা হিউমিডিফায়ার হিসেবে কাজ করবে, অথবা তোমার রুমে হিউমিডিফায়ার তুমি ইউজ করতে পারো, যে রুমে পেশেন্ট আছে। টিউব পজিশন টু প্রিভেন্ট দ্য ডিকুবিটাস অফ ট্রাকিয়া, নট টু কভার উইথ ব্ল্যাঙ্কেট। ট্রাকিওস্টমি টিউবকে ব্ল্যাঙ্কেট দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। ট্রাকিওস্টমি কেয়ার অফ দি কাফ, মানে আমরা কাফের একটা কেয়ার আছে, ট্রাকিওস্টমি টিউব বা এন্ডোট্রাকিয়াল টিউব দুইটারই কাফ আছে। কাফ মানে হলো একটা বেলুন। দেখছো কি তোমরা এন্ডোট্রাকিয়াল টিউব দেখছো, টিউবের নিচের দিকে যেটা লাংসের কাছাকাছি থাকে, ওইখানটাতে একটা বেলুন আছে, যে বেলুনের মানে একটা চিকন আর একটা প্লাস্টিকের টিউব দ্বারা বাইরে বেলুনের ফুলানোর জায়গা আছে, বাল্ব আছে আর কি। ওই বাল্বটা দিয়ে তুমি যদি সিরিজ দিয়ে বাতাস দাও, তাহলে ভিতরে টিউবটা ফুলে যাবে। টিউব ফুলা মানে কি, টিউব ফুলা মানে হলো তোমার চারদিকটাকে আমি বন্ধ করে দিলাম, শুধু ট্রাকিওস্টমি টিউব তো দিলামই, আর চারদিকে বেলুন দিয়ে, তাহলে আমার টোটাল এমন কোনো কিছুই যাতে লাংসে যেতে না পারে। এই যে কাফ, এটাকে বলে কাফ টিউব। ইনিশিয়ালি যখন আমরা ট্রাকিওস্টমি করি, তখন আমরা পেশেন্টকে কাফ টিউব দিই। আর যখন আমাদের, হ্যাঁ
ঠিক আছে? তো এই যে আমরা কেন কাফ দিই আর কেন কাফ দেই না, কখনো কাফ ব্যবহার করি, কখনো নন কাফ ব্যবহার করি। কাফ ব্যবহার করি হলো ইনিশিয়ালি যখন আমরা পেশেন্টের ট্রাকিস্টমি করি, প্রথম দিকে আপার এয়ারওয়ে থেকে কিছু সিক্রেশন নিচের দিকে যেতে পারে, পেশেন্ট তো কাফ করতে পারবে না, কিছু ব্লিডিং, কিছু ব্লাড তোমার লাংসে যেতে পারে, রেসপিরেট হতে পারে। এই কারণে ইনিশিয়ালি আমরা কাফ টিউব ব্যবহার করি। কিন্তু এই কাফের যত্ন নিতে হবে। তুমি যে এই যে বেলুন দিয়ে জিনিসটাকে ফুলায় রাখলা, তোমার যেই ট্রাকিয়ার ডায়ামিটার হলো 15 to 20 মিলিমিটার। এখন তুমি টাইটলি এটাকে ফুলায় রাখলা, তাহলে কি হলো, চারদিকে ট্রাকিয়াতে সে প্রেশার ক্রিয়েট করলো, তাহলে কি হবে, ট্রাকিয়ার যে মিউকোসা আছে এই মিউকোসা ইস্কেমিয়া হয়ে যাবে যদি তুমি লং টাইম এটাকে এই কাফটাকে ফুলায় রাখে। Serous fluid from the wound to sear during mechanical ventilation to prevent aspiration of leakage from the tracheoesophageal fistula to prevent aspiration due to the laryngeal incompetency. আর ডিফ্লেট করবো কখন? ফার্স্ট সাকশন অফ ওরোফেনিক্স, কাফ শুড বি ডিফ্লেটেড at least 5 minutes every hour। প্রতি ঘন্টায় 5 মিনিট করে কাফটা ডিফ্লেট করে দিতে হবে, যাতে বাতাস এই ব্লাড সার্কুলেশনটা থাকে। নাহলে কি হবে, ইস্কেমিয়া ডেভেলপ করবে। ইস্কেমিয়া হয়ে কি হবে, তোমার নেক্রোসিস হয়ে যাবে। অথবা বেলুনের বাতাসটা বের করে নিতে হবে। বেলুন তো ভিতরেই আছে, টিউব তো ভিতরেই আছে, তুমি তার টিউব বের করতেছো না, তুমি জাস্ট ইনফ্লেট এন্ড ডিফ্লেট বা বেলুন ফুলাচ্ছ এবং বেলুনকে চুপসাই দিচ্ছ। ইনিশিয়ালি ফুলানো থাকবে বেলুন, তুমি যখন টিউব দিবা, টিউব দেওয়ার সময় তার ফুলানো থাকবে না, টিউব দেওয়ার পরে বেলুন ফুলাই দেবে। তারপরে প্রতি ঘন্টায় 5 মিনিটের জন্য বলবো যে ওই পেশেন্ট পার্টিকে শিখিয়ে দিতে হয়, বা যারা জুনিয়র আছে তারা এই কাজটা করে, সেটা হলো প্রতি ঘন্টায় তার 5 মিনিটের জন্য বেলুনের বাতাসটা বের করে নিয়ে আসতে হবে। বেলুনের বাতাসটা, হ্যাঁ, অ্যাভয়েড উইদিন ফার্স্ট উইকে আমরা সাধারণত টিউব চেঞ্জ করি না। সেকেন্ড উইকে একটা স্টোমা তৈরি হয়ে যায়, ওদিকে তখন এটা ইজি হয়। ফার্স্ট টিউব চেঞ্জ বাই দি সার্জন, মানে যিনি অপারেশন করছেন সে করতে হবে, এবং টিউব চেঞ্জের সময়, অপারেশনের সময় যে প্রস্তুতি তোমার ছিল, ডায়ালেটর থেকে শুরু করে সবকিছু তোমার থাকতে হবে, বিকজ কোনো কারণে তুমি টিউবটা দিতে নাও পারতে পারো, তোমাকে সেকেন্ড টাইম সার্জিক্যাল প্রসিডিউরে যেতে দিতে হবে। ডিফিকাল্ট কেস, ওবেস, শর্ট, থিক নেক, মানে হলো যাদের নেকটা শুড প্লেস নো লঙ্গার দ্যান নেসেসারি, মানে যতদিন পর্যন্ত পেশেন্টের কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি যাতে আমরা ট্রাকিস্টমি টিউব না রাখি। As soon as the patient condition permits, reduce the size of the tube to avoid the physiological dependency over the